আজকে অপূর্ব সুযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্বন্ধে সবার জানার জন্য উপদেষ্টা আসিফ নজরুল চেষ্টা করেছেন তার উদ্যোগের কিছু বর্ণনা দেওয়া। এটা কঠিন কাজ এবং যে পরিমাণ ফল পাওয়ার কথা সমস্যা সমাধানের জন্য, শত চেষ্টা সত্ত্বেও তার ধারে কাছে যাওয়া যায় না। যেগুলি সফলতা কার্যক্রমের কথা বলল, আমি শুধু সবাইকে সতর্ক করে দিচ্ছি, তাতে সমস্যার সমাধান হয়নি, সমস্যা আরো গভীর, আরো জটিল। এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার, এখন আমরা সেটা করে উঠতে পারিনি। আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসেছে, সরকারে আসার অনেক আগে থেকে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা মেয়েদের সঙ্গে কাজ করি, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামে গঞ্জে কাজ করি, নানা কাজে ঋণ দিতে হয়। ক্রমে একটা ঋণের প্রস্তাব আসতে আরম্ভ করলো, যেটা শাখা পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারছিল না, যে আমাদের কাছে আসলো। এটা হলো ছেলেকে বিদেশে পাঠাবে, সেই জন্য মায়ের টাকার দরকার। মা হলো গ্রামীণ ব্যাংকের সদস্য, এই কাজে টাকা দেওয়া যাবে কে যাবে না। বহু আলোচনা হলো, আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব। সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হলো। তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো, বিপুল বেগে আসলো। সেই শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা। আক্তার সেটা উল্লেখ করলো, দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই, একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বাচ্চারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ছোঁয়া, ভেতরে ঢোকা যাচ্ছে না। আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে, গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে। তাদের জেল সেন্টেন্স হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম, আবেদন করলাম, যারা কোনো ক্রিমিনাল না, তাদেরকে শাস্তি দিও না, আমাদের দেশের জন্য এই কাজ করেছে, তোমার দেশের আইন ভঙ্গ করেছে। যারা ইমোশনাল ছিল, তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু, কিন্তু এই দেশের আইন, আমরা কি করতে পারি, আমাদের প্রতি সদয় হও। প্রথম জবাব হলো যে আচ্ছা, একটু চিন্তা করে দেখি। তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল। খুব আনন্দিত হলাম, তাকে ধন্যবাদ দিলাম।
আর বহুদিন পরে আবার দেখি সেই একই রকম একটা, আবার এই আবেদন নিবেদন, আবার তাদেরকে মুক্তি দেওয়া। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য টান, সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে। তারা যে অজানা ছিল তা না, কিন্তু মন মানেনি, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে। এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে তারা কি কি অবস্থায় আছে। আরেকটা আসলো এর পরে পরে, আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালয়েশিয়া, তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন। আমি এখানকার চিফ অ্যাডভাইজার হয়েছি, বন্ধু মানুষ, সে একটু সমর্থন জানাতে চায় বলে আমি আসবো। আমি তুই অবশ্যই আসবেন। আসছেন, যেই মাত্র খবর হলো যে উনি আসছেন, সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব সংখ্যাটা ছিল 17,000, পরে দেখলাম অনেক কম। প্রথমবার বলা 17,000 শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি। তারা টাকা পয়সা সব দিয়েছে, শেষ মুহূর্তে যেতে পারেনি, কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তার। এটা বহু লেখালেখি হচ্ছিল কি কত। উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে করে দিতে হবে, এদেরকে নিয়ে যেতে হবে। সব টাকা পয়সা সব দিয়েছে, সবকিছু আছে, কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি, কাজে যোগদান করতে পারেনি, কাজে এটা নাকচ হয়ে গেছে। বন্ধু মানুষ না করতে পারে না কথাটা, বল ঠিক আছে আমি দেখবো। এখানে বসে অনেক পরামর্শ করলো, সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ, যে এটা তো পারা যাবে না। উনি বললেন আমি গিয়ে দেখবো। তুই সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলেন, আসলে কঠিন কাজ, কারণ ওনার একার হাতে এগুলো সমস্ত ক্ষমতা নাই এটা করার। উনি তবু পেছনে লেগে রইলেন। পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আরো যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া, তারই আমন্ত্রণ। সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই 17,000 বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কিনা। পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা 17,000 হবে না, আরো কম হবে, 12,000 বা এরকম কিছু হবে। কেউ পরিষ্কার সব সংখ্যাটাও বলতে পারছিল না। তো সেটা উদ্ঘাটন, সেটা হলো বহু লম্বা চড়া ইতিহাসটা, কিন্তু শেষ পর্যন্ত হলো। এটা করতে গিয়ে দেখা গেল দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি আমরা লোক নিয়ে বসে আছি, কত লোক লাগবে বলো। আর কোন কোন দেশ থেকে লোক, ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার। ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে, আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে, নেপাল থেকে লোক নিচ্ছে। এবং নেপাল থেকে খুব সম্ভব যখন জাপান ভিজিট করি গত বছর, ইতিমধ্যে তারা 7,000 লোক নিয়ে গেছে নেপাল থেকে। জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কত, যেটা দেখো অতি নগণ্য পরিমাণ, 1,000-2,000। তেমন নেপাল থেকে চলে গেল 7,000, বাংলাদেশ থেকে যেতে পারলো না, এটা কোন ধরনের কথা হলো? কোন ধরনের সরকার হলো এটা? তেমন কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। আর কি বলতে পারি, এসব সংখ্যা বলা। সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক
আরো বেশি বললে হতো, আরো বেশি রাজি হতো। আমি বললাম যে 5 বছরে 1 লক্ষ, 1 বছরের লক্ষ্য তো পারবো আমি বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনই বলো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারবো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে, তার একটা স্কিল থাকতে হবে, এই হচ্ছে শর্ত, আর কিচ্ছু নেই। আমি খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে, দেশ বসে আছে, জাপানের মতো দেশ। চিন্তা করেন, কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, তার ভাগ্য কিরকম খুলে যাবে, আর ফিরে আসবেই বা কেন? বল, যারা এসছে তারা এখানে থেকে যায়, তাদেরকে জাপান ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। তার আরো মজার কথা, এরকম লক্ষ লক্ষ লোক দরকার, আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে। কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো। জাপানের বহু শহরে বাস সার্ভিস, ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে। কারণ কি? ড্রাইভার নাই। বলুন, যত ড্রাইভার পারো পাঠো, আমাদের শহরগুলো চালু করতে হবে। আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে। আগে কৃষি কাজ হতো, কৃষিতে খুব উন্নত দেশ ছিল, তারা দে আর ভেরি প্রাউড অফ দেয়ার এগ্রিকালচার। জনশূন্যবিহীন, মানুষ নাই, জন নাই, বাড়িগুলো শূন্য পড়ে আছে, ট্রাক্টর ইকুইপমেন্ট সমস্ত পড়ে আছে। তোমরা লোক পাঠাও, এগুলো যাতে আমরা চালু করতে পারি।